তিরুপতিতে শ্রী ভেঙ্কটেশ্বর বালাজি মন্দির দর্শন করে আমি আমার দক্ষিণ ভারত ভ্রমণের সূচনা করেছিলাম। এর আগের পর্বের ভিডিওতে হাওড়া থেকে এসএমভিভি বেঙ্গালুরু এক্সপ্রেসে করে তিরুপতি পর্যন্ত আমার যাত্রাপথের সম্পূর্ণ অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরেছি। নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এবং ওপরের আই বাটনে ক্লিক করে আমার আগের পর্বটি দেখে আসার অনুরোধ রইল। এই তিরুপতির টার্মিনাল 1 গেট 3 দিয়ে আমরা বেরিয়েছি, আর এই হচ্ছে সামনে বিষ্ণু নিবাস। সামনে একটা অটো আছে। রাত এখন যেহেতু প্রায় 1:38। যেহেতু নতুন জায়গা, একই সাথে আমরা কোনো হোটেল বুক করে আসিনি, তাই ঠিক করলাম অটোতে করেই আমরা একটি ভালো হোটেলের সন্ধান করব ও তাতেই পরবর্তী 2 দিন কাটাবো। শ্রী ভেঙ্কটেশ্বর বালাজি দর্শন করতে গেলে আপনাদের তিরুপতি থেকে তিরুমালা পাহাড়ে পৌঁছাতে হবে। তবে ভেঙ্কটেশ্বর বালাজি মন্দির ছাড়াও তিরুপতিতে বেশ অনেকগুলো উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে। তাই বালাজি দর্শনের আগে যেদিন তিরুপতি পৌঁছাবেন সেই দিন হাফ ডে ট্যুরে প্রধান কোন জায়গাগুলি আপনারা সহজেই দেখে নিতে পারেন তার বিবরণ ও সেই সমস্ত স্থানের গুরুত্বপূর্ণ বর্ণনা নিয়েই আজকের এই পর্ব। তাহলে চলুন আমাদের তিরুপতি ভ্রমণ শুরু করা যাক। গুড মর্নিং এভরিবডি। ঘড়িতে সময় এখন ঠিক 9:04। আজ ভোর রাতে বা বলা যায় যে মাঝ রাতে 1:30টার সময় আমরা তিরুপতি স্টেশনে নামলাম। তিরুপতি স্টেশনে নেমে আমরা এখন এসে পৌঁছেছি 350 মিটারের একটা ওয়াকেবল ডিস্টেন্সে এই সুজন রেসিডেন্সি বলে একটা হোটেল আছে। এই হোটেলে পরবর্তী 2 দিনের জন্য যেখানে আমরা স্টে করব। এবার আপনাদের একটু ক্লিয়ার করে দিই, যারা আপনারা নতুন, আপনারা যারা জানেন না তাদেরকে একটু বলে রাখি যে তিরুপতি থেকে তিরুমালা অর্থাৎ যেখানে মেন মন্দির সে ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির, সেই মন্দির হচ্ছে 22 থেকে 23 কিলোমিটার। এখানে আমাদের হোটেল ভাড়া এবং হোটেল রুমস কত কি নিল সেটা দেখাচ্ছি, তারপরে আমরা বেরিয়ে যাব। এখানের যে আজকে লোকাল সাইট সিন অর্থাৎ পদ্মাবতীর মন্দির, রাম সীতার মন্দির আছে, শ্রীকৃষ্ণের একটা মন্দির আছে, এরকম মোট 6টা স্পট আছে। 6টা স্পট আমরা অটো করে আছে কভার করব। সমস্তটাই থাকবে আজকের পর্বে। তবে তার আগে আপনারা যারা আসছেন তাদের সুবিধার্থে, যাদের বুকিং নেই তাদের সুবিধার জন্য মাঝরাতে আপনারা নেমে এইখানে কোথায় থাকতে পারেন সেই হদিশটা আগে আপনাদের দিয়ে দিই। আমরা যেই রুমে আছি সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। চলুন। এই হোটেলের একটা সুবিধা হচ্ছে যে হোটেলে লিফটের ব্যবস্থা আছে। এই লিফটে করে আমরা এখন ওপরে যাব। উপরে গিয়ে আপনাদের দেখিয়ে দিই যে আমরা কোন রুমে আছি। এই হচ্ছে হোটেলের লিফট। চলুন ভেতরে যাওয়া যাক। চলে এলাম 3rd ফ্লোরে। আমাদের এই হোটেলটার একটা বিষয় হচ্ছে যে কি দেওয়া রয়েছে, কি কার্ড রয়েছে, এই দেখিয়ে তারপরে এই লক খুলতে হয়। এই হচ্ছে আমাদের যে সম্পূর্ণ রুমটা। এই রুমটা বেশ বড় একটা বেড রয়েছে। এখানে আমরা 2 জন রয়েছি। এখানে ইন্টারকম রয়েছে, এখানে আমরা লাগেজ রেখেছি। ছোটো একটা টেবিল রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, সামনে টিভি দিয়েছে, আর এই একটা বেশ ছোট একটা বক্স টাইপস করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে একটা পরিষ্কারই একটা মিরর, এখানেও একটা সুইচ বোর্ড। সব থেকে ভালো বিষয় হচ্ছে যে এখানে বাথরুমটা দেখুন। বাথরুমটা কিন্তু বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই যে এই রুমটা আমরা নিয়েছি, এই রুমটার আমাদের কস্ট পড়েছে 1000 টাকা পার নাইট। 2 দিনের আমাদের স্টে আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে এইখানের প্রতিটা হোটেলের নিয়ম হচ্ছে গিয়ে, এমনকি শ্রীনিবাস কমপ্লেক্স এবং বিষ্ণু নিবাসেও কিন্তু সেম নিয়ম। সেটা হচ্ছে গিয়ে যে ধরুন আপনারা যেটা বুকিং করবেন তার পরবর্তী 1 দিনের এক্সট্রা ভাড়া কিন্তু এনারা নিয়ে রেখে দেয়। অ্যাডভান্স পেমেন্ট নেয় এই কারণেই যে ধরুন কেউ কোনো কিছু ভেঙে দিল তাতে যাতে তারা চার্জ করতে পারে, সেই কারণের জন্য এনারা 1 দিনের একটা এক্সট্রা ভাড়া নিয়ে রেখে দেয়। কিন্তু এই হোটেলে আমরা যেটাতে আজকে স্টে করেছি এখানে আমাদের সেরকম কোনো চার্জ দিতে লাগেনি। আমাদের এই একটা রুম নিচে 1000 এবং 3 বেডের একটা রুম আছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা নিচে 1500। এই দুটো মিলিয়ে 2500 এবং 2 দিন মিলিয়ে 5000 টাকা আমরা দিয়েছি। এক্সট্রা আমাদের কোনো পেমেন্ট করতে হয়নি। এছাড়া প্রথমে যখন আমরা বিষ্ণু নিবাসের সামনে থেকে অটো ধরলাম, সেই অটো আমাদের যখন প্রথমের হোটেল দেখিয়েছিল কনজাস্টেড রুম ছিল, 1200 টাকা করে ভাড়া ছিল, একদম পছন্দ হয়নি। তার পরিবর্তে দেখুন আমরা বেশ একটা খোলামেলা বড় রুম পেয়েছি। একই সাথে আমরা যে বাথরুমটা পেয়েছি সেটা একদম ক্লিন এনাফ, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম পেয়েছি। এটাই হচ্ছে মেন জিনিস, যে টাকা দিয়ে থাকবো যখন ভালো জিনিসে থাকবো, সোজা কথা। চলুন আপনাদের আমাদের যে 1500 টাকা দামের রুমটা আছে সেই রুমটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আমাদের আরেকটা রুম যেটার কথা বলছিলাম।
এই হচ্ছে আমাদের এই রুমটা 3 বেড, একই সিস্টেম। এইখানে সেই একখানা বেড রয়েছে বড় পাড়া, আর এই একটা রয়েছে আর একটা এক্সট্রা বেড, মানে অর্থাৎ 3টে বেড, 3 বেডরুম। সেই কারণে এই রুমটার দাম নিয়েছে আমাদের কাছ থেকে 1500 টাকা। আর এখানে একটা ওয়ার্ড্রপস রয়েছে, আয়না রয়েছে, আর এখানে আমাদের গোপাল রয়েছে, গোপালের সমস্ত জিনিস এখানে রয়েছে। একই রূপভাবে ওইখানেও একটা প্লাগ পয়েন্ট, চেয়ার, এইসব। আর যেহেতু আমরা সংখ্যায় অনেকই, অর্থাৎ 5 জন আমরা রয়েছি, তাই লাগেজও প্রচুর রয়েছে এখানে। আর বাথরুম, এই বাথরুমটাও কিন্তু বেশ ভালো, এই দেখুন বেশ ভালো এবং বড় মাপের একটা বাথরুম। তো এই ছিল আমাদের এই দুটো রুম। আমরা এখন চলে এসেছি হোটেলের একদম সামনে। আপনারা যারা তিরুপতি দর্শন করতে আসছেন তারা কিন্তু অবভিয়াসলি পদ্মাবতীর মন্দির দর্শন করবেন। পদ্মাবতী মন্দির দর্শন না করলে কিন্তু তিরুপতি বালাজি দর্শন আধুরা থেকে যায়। এই পদ্মাবতী হচ্ছে কিন্তু মর্তে বিষ্ণুদেবের স্ত্রী। চলুন, আমরা অটো বুক করে নিয়েছি। অটোতে করে আজকে সারাদিন সাইট সিইং করবো। 5 জনার এই অটো কিন্তু একটু বেশ কনজাস্টেডই হচ্ছে। আমি সামনের দিকে বসে পড়বো। এই অটো করেই আমাদের আছে সারাদিনের ঘোরা। আমরা বেরিয়ে গেছি আমাদের হোটেল রুম থেকে। আর আমাদের হোটেল রুম থেকে যেমনটা বলেছিলাম ওয়াকেবল ডিস্টেন্সে আছে বিষ্ণু নিবাস। এই হচ্ছে বিষ্ণু নিবাস আমাদের এই সামনে। এই বিষ্ণু নিবাস থেকেই কালকে আমরা সকালের তিরুপতি বালাজি দর্শনের যে টোকেন আছে বা এসএসডি যে কুপন আছে সেটা কালেক্ট করব। আমাদের এই অটো মোটামুটি এই 6টা যে দর্শনীয় স্থান আছে, 6টা মন্দির, এই 6টা ঘুরে দেখার জন্য মোটামুটি চার্জ করছে 1000 টাকা। এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না, টোল বা কোনো পার্কিং। জানি না যে ঠকলাম না জিতলাম। যদি আপনারা এর থেকে বেশি বার্গেনিং করতে পারেন, আমাদের তো কালকে 2500 টাকা বলছিল, 1500 টাকা নামলো, তো এখান থেকে আবার 1000 টাকা। যতটা বার্গেনিং করতে পারবেন ততটাই আপনার বাঁচোয়া। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান পদ্মাবতী টেম্পলে। এই হচ্ছে পদ্মাবতী টেম্পল। আমাদের ফোন সমস্ত জমা নিয়ে নিল এইখানটায়, এই সামনেটায় ফোন জমার কাউন্টারে। বললো যে ব্যাগ নিয়ে যেতে পারবো, ফোন নিয়ে যেতে পারবো না। আর এই দিকে রয়েছে 50 টাকা আর 200 টাকা যারা টোকেন কেটে দেখবেন স্পেশাল এন্ট্রি দর্শন। এইখানে ভেতরেই টিকিট পাওয়া যায় 50 টাকা এবং 200 টাকা এন্ট্রি দর্শনের। আর যারা ফ্রি অফ কস্ট বা হেঁটে যারা লাইন দিয়ে দেখতে চান সেক্ষেত্রে আপনাদের এইদিকে লাইন দিতে হবে। লাইন কিন্তু বেশ তাড়াতাড়ি এগোচ্ছে, সে কারণে আমরা ভাবনা চিন্তা করলাম যে আমরা স্পেশাল এন্ট্রি করে দর্শন নেব না, আমরা নর্মালি হেঁটে তারপরে দর্শন করব। এই পদ্মাবতী মন্দির হলো তিরুপতির বিশেষ গুরুত্বপূর্ণ একটি মন্দির। প্রচলন আছে যে তিরুপতি বালাজি দর্শনের আগে মা পদ্মাবতীর মন্দির দর্শন করতে হয়, কারণ এই মা পদ্মাবতী হলেন মর্তের বিষ্ণুদেবের স্ত্রী। মা পদ্মাবতীর পূর্ব নাম হলো বেদবতী। স্বয়ং অগ্নিদেব যাকে সৃষ্টি করেন। এখানকার আকাশ রাজার ঘরে মা পদ্মাবতী জন্মগ্রহণ করেন এবং বিষ্ণুদেবের 12 বছরের তপস্যার পরে মা পদ্মাবতী বিষ্ণুদেবকে বিয়ে করতে রাজি হন এবং এই মা পদ্মাবতীকে বিয়ে করবার জন্য বিষ্ণুদেব বিপুল পরিমাণে স্বর্ণ কুবেরের কাছ থেকে ধার নেন। সে কারণে তিরুপতি মন্দিরে যারা আসেন তারাই এই মন্দিরে অর্থদান করেন বিষ্ণুদেবের করা সেই ঋণ মেটানোর জন্য। বিবাহ শেষে পদ্মাবতী বিষ্ণুদেবকে বলেন, আমাকে ছেড়ে আপনাকে চলে যেতে হবে, কিন্তু বিষ্ণুদেব বলেন, আমি তোমাকে ত্যাগ করে যেতে পারবো না। তখন তিনি এই সপ্তগিরি পর্বতে গিয়ে নিজের আকৃতি হিসেবে শায়িত থাকেন। সে কারণে সপ্তগিরি পর্বতের যে আকৃতি তা দূর থেকে দেখে মনে হয় যেন বিষ্ণুদেব সেখানে শায়িত অবস্থায় রয়েছেন। এই মন্দিরের পেছনে একটি পুষ্করিণী রয়েছে, যে পুকুরের পদ্মফুল থেকে পদ্মাবতী আবির্ভূত হয়েছিলেন এবং সে কারণে এই স্থানে মন্দিরের পদ্মফুল দিয়ে মা পদ্মাবতীকে অর্চনার প্রথা রয়েছে। আমাদের মন্দির দর্শন বেশ সুন্দরভাবে হলো। স্বয়ং মা পদ্মাবতী রয়েছেন, একদম অসাধারণভাবে তার ওপরটা সোনা দিয়ে বাঁধানো রয়েছে এবং মা পদ্মাবতীর নিজের যে গর্ভগৃহে মূর্তি রয়েছে সেই মূর্তিটাও কিন্তু সোনা। মা পদ্মাবতীর জন্ম যেহেতু পদ্ম থেকে, তাই সবাই এখানে এসে পদ্ম দান করেন। তবে সেই পদ্ম কিন্তু মা পদ্মাবতী পর্যন্ত পৌঁছায় কিনা তার কোনো
আমার ধারণা নেই, কেননা সামনে একটা জায়গা আছে, জাস্ট ওখানে সবাই পদ্ম ফুলগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছে। আর পদ্মাবতী মন্দিরের সামনে প্রচুর পদ্ম পাওয়া যায়, আপনারা যদি চান সেটা নিতে পারেন। আর 50 টাকার লাইন আর 200 টাকার লাইনের মধ্যে যদি পার্থক্য বলি, 200 টাকার লাইনে ভিআইপিরা যেতে পারছে, তবে 50 টাকার লাইন সব শেষে গিয়ে একসাথে পুরো মিশে যাচ্ছে। আমরা 11:30 থেকে 12টার মধ্যে, মানে আধ ঘন্টা আমাদের সময় লাগলো, কেননা মা লক্ষ্মী মানে পদ্মাবতীর স্নান পর্ব চলছিল, সে কারণে স্নান পর্ব শেষ হলো এবং মিনিট 5 থেকে 7-এর মধ্যে আমাদের লাইন পুরো ক্লিয়ার হয়ে গেল এবং আমরা সুষ্ঠুভাবে দর্শন করতে পারলাম। আমরা পদ্মাবতীর মন্দির থেকে বেরিয়ে গেলাম এবং এখন আবারও চলেছে আমাদের পরবর্তী গন্তব্যস্থানের দিকে। আমাদের যা জুতো ছিল আমরা এই অটোতেই রেখে গেছিলাম এই দাদার কাছে, কেননা ভেতরে দেখলাম জুতো রাখার জন্য এবং জুতো পাহারা দেওয়ার জন্য স্ট্যান্ডে আলাদা সেরকম কোনো কুপন সিস্টেম নেই, আপনারা জুতো চাইলে এখানেই রেখে যেতে পারেন। আমরা এখন চলেছি বকুল মাতা মন্দির। বকুল মাতা মন্দির হচ্ছে কি আপনার অ্যাকচুয়ালি ওই বিষ্ণুদেবের যে মাতা তার মন্দির। আমরা এক্সট্রা এনাকে কিছু পে করছি, এনার নাম্বার আমি দিয়ে রাখবো, আপনারা কল করে নিতে পারেন। তার পরিবর্তে আমরা আরও এই 2-3টে মন্দির এক্সট্রা দেখতে পাবো আর কি। এই মন্দিরগুলো হচ্ছে আমাদের মেন সিটি থেকে, মানে আমরা তিরুপতি থেকে, তিরুপতি যেখানে আমরা আছি সেখান থেকে 15 কিলোমিটার একটু দূরে পড়ে আর কি। সেজন্য 15-30 কিলোমিটার এটা এক্সট্রা হয় এনাদের, সেক্ষেত্রে এনারা 1000 টাকা মতন এক্সট্রা নেয়। আপনারা চাইলে এই মন্দিরগুলো অ্যাড করতে পারেন। এসে পৌঁছালাম আমাদের আজকের দিনের দ্বিতীয় দর্শনীয় স্থান বকুল মাতা মন্দির। এই হচ্ছে বকুল মাতা মন্দিরের সামনে এন্ট্রেন্সটা। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমাদের উপরে যেতে হবে। এখানে শুনছি যে ফোন ক্যামেরা অ্যালাউড, হয়তো ছবি তুলতে দেবে না, জমা রাখতে হবে না, আমরা নিয়ে যেতে পারি। বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে, এখানে স্টপ করে দেওয়া রয়েছে। এখানে দেখুন বেশ সুন্দর ফুল ফুটে রয়েছে এবং মন্দিরের সামনে এরকম ছোটোখাটো কিছু দোকান রয়েছে। এখানে শু স্ট্যান্ডও রয়েছে, আপনারা চাইলে জুতো রাখতেই পারেন এখানে। আমরা আমাদের জুতো অটোতেই রেখে দিয়েছি। চলুন এই সামনের এই সিঁড়ি ধরে বকুল মাতা মন্দিরে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমার পাশে রয়েছে এই যে বকুল মাতা মন্দির, যেটা হচ্ছে বালাজির মায়ের মন্দির। আর এই মন্দির 12টার সময় বন্ধ হয়ে যায়। আমরা 12টার পরে এসেছি, অর্থাৎ 12:30টায় চলে এসেছি। তো বালাজি মন্দির এখন বন্ধ রয়েছে। আর এই দেখুন এই সাইডে এই যে দেখুন পাথরগুলো যে কাটা রয়েছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে পাহাড় কেটে তারপরে এখানে উঁচুতে এই মন্দিরটা তৈরি করা রয়েছে। মন্দিরের সারাউন্ডিংস অসাধারণভাবে সাজানো রয়েছে। বোঝা যাচ্ছে যে মন্দিরটা কিছুদিন আগে নির্মীয়মান, মানে খুব একটা পুরনো হয়নি, মন্দিরের কাজ এখনও চলছে। আর এই দিকে আমরা যে পর্বতমালাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিন্তু সেই তিরুমালার পর্বত। এইখানেই কিন্তু রয়েছে মেন ভেঙ্কটেশ্বর স্বামী, যার দর্শন করতে যাব আমরা কালকে সকালে। বকুল মাতা মন্দির দেখা আমাদের শেষ হলো। আপনারা যারা আসছেন খেয়াল রাখবেন যেন 12টার আগে ঢোকেন, কেননা 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়। এখন আমরা যাচ্ছি শ্রীনিবাস মঙ্গাপুরম মন্দিরে। আমাদের পুরো টানা 10 কিলোমিটার যেতে হবে। মধ্যে দেখি যদি কোনো জায়গায় খাবারের অপশান পাই, সেখানে দুপুরের খাবারটা সেরে নেবো। পুর মন্দিরটা ঠিক এই যে এইখান থেকে, এই সামনে যে বাসটা গেল দেখলেন, এই সামনে থেকে এই জাস্ট একটুখানি এইখানে সামনেই দেখা যাচ্ছে। তবে যেহেতু দুপুরে পেটে এখন খিদে ডন মারছে, ঠিক পাক্কা 1টা বাজে। দুপুরের খাবারটা সেরে তারপরে আমরা মন্দির দর্শন করতে যাব। চলুন। দুপুরে এখানে এই একটা হোটেল রয়েছে, হোটেল তিরুপতি নাম। এখানে জাস্ট নর্মাল ওই 100 টাকায় বলছে ভাতও পাওয়া যাচ্ছে, আর রুটি মানে চাপাতি এইসব পাওয়া যায়। আমি ভাত খাচ্ছি 100 টাকার পেট চুক্তি খাবার। এই আমাদের 100 টাকার থালি দিয়ে গেছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, এখানে একটা কারি পাতা দিয়ে একটা সবজি আছে, এখানেও একটা সবজি আছে, তো লঙ্কার গুঁড়োতে ভর্তি একদম। আর এইখানে একটা ডাল রয়েছে, আর এই আলু সিদ্ধ দিয়েছে। ট্রাই করে দেখা যাক কেমন কী খাবার।
টমেটো দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, সর্ষে দিয়ে মেখেছে। আলু সিদ্ধ টেস্ট কিন্তু অসাধারণ। প্রথম সাউথের থালি ট্রাই করছি। এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশে ভালো মতন খেতে পাচ্ছি, তামিলনাড়ুতে গিয়ে কী কেস হবে জানি না। এইবার ডাল নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ বেশ ভালো ছিল। আর এইখানে ডালে কারি পাতা মাস্ট, কারি পাতা থাকবে এখানে তরকারিতে। ডালটা কিসের ঠিক জানি না, খেয়ে দেখি কীরকম। কিসের ডাল ঠিক আইডিয়া নেই, তবে ডালের টেস্ট বেশ সুন্দর। কারি পাতা দেওয়া রয়েছে, টমেটো দেওয়া আছে। আমাদের দুপুরের ভুরিভোজ শেষ হলো। এখানকার খাবার ওই অ্যাকচুয়ালি ব্যাপারটা এদের কাছে মানে এদের মতন করে তৈরি। আমাদের নিশ্চয়ই বাঙালি খাবার পাচ্ছি না এখানে। তো এইখানকার খাবারে ভাতটা খেলাম আমরা, বাড়ি থেকে ঘি এবং শুকনো লঙ্কা নিয়ে এসেছিলাম। তো ঘি শুকনো লঙ্কা আমরা দিয়ে মেখে খেলাম, মানে নিজেদের টেস্টটাকে ঠিকঠাক রাখার জন্য। কেননা এদের টেস্ট তো আমাদের একেবারে সাথে সাথে পোষাবে না। আর এদের তরকারিগুলোতে একটু ঝাল, কারি পাতা, ডাল ফালগুলো এমনি আলু সিদ্ধগুলো বেশ ভালো ছিল। তবে একটা তরকারি ছিল বেশ টক, মানে মোটামুটি খাবার যোগ্য। এবার সবার মুখে তো সমান টেস্ট লাগে না। আমার মোটামুটি পুষিয়েছে খেয়ে দেয়ে, পেট ভর্তি হয়েছে, পেট চুক্তি খাওয়া দাওয়া দিয়েছে এরা। দ্বিতীয়বার ভাত চাইলে ভাতও দিয়েছে। পাশেই মন্দির আছে, চলুন দর্শন করা যাক এবার। এসে পৌঁছালাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল। এই হচ্ছে শ্রীনিবাসা মঙ্গাপুরম শ্রী কল্যাণ ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল। বিষয়টা আমি বলি, এই মন্দিরে আমরা যে প্রথমে পদ্মাবতীর মন্দির গেলাম, সেই পদ্মাবতীর মন্দিরে পদ্মাবতীকে স্বয়ং বিষ্ণুদেব বিয়ে করলেন এবং বিয়ে করার পর বিবাহের পরবর্তী 6 মাস তিনি কিন্তু এইখানে এসে রইলেন। এই মন্দিরটিকে কিন্তু ওল্ড বালাজি টেম্পলে বলা হয়। অর্থাৎ যে তিরুমালাতে যে মন্দির আছে বিষ্ণুদেবের, সেই মন্দিরে যাওয়ার আগে উনি এইখানে 6 মাস অবস্থান করেন এবং 6 মাস অবস্থান করার পর তারপরে উনি ওই তিরুমালাতে গিয়ে উনি শিলারূপ ধারণ করেন। এই হচ্ছে এই মন্দিরের খাসিয়াত, যে এখানে 6 মাস স্বয়ং বিষ্ণুদেব ছিলেন। এবং এই মন্দিরে আপনারা গর্ভগৃহে যখন ঢুকবেন তখন সামনে জয় এবং বিজয় যে 2 দ্বাররক্ষী ছিল, সেই দ্বাররক্ষীও কিন্তু এখানে রয়েছে। অসাধারণ মন্দির। আর ভেতরে এইখান থেকে একটা স্তম্ভ দেখা যাচ্ছে, স্তম্ভটা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই স্তম্ভটা কিন্তু একদম সোনার তৈরি। এখানে দক্ষিণ ভারতে আমরা এসে এই তিরুপতিতে এখন ঘুরছি, তিরুপতির ম্যাক্সিমাম মন্দিরই কিন্তু হচ্ছে গিয়ে সোনা রয়েছে এবং সোনার বিভিন্ন স্তম্ভ, গম্বুজের মাথার উপর যে অংশগুলো সেগুলো সোনার তৈরি করা রয়েছে। অসাধারণ লাগলো। আপনারা যারা আসছেন তিরুপতিতে একদিনের সাইট সিন করছেন, মন্দিরের সাইট সিনটা যেটা করছেন, সেখানে কিন্তু আপনারা এই ওল্ড বালাজি টেম্পলকে অবভিয়াসলি অ্যাড করে নেবেন। আমাদের দর্শন হয়ে গেল ওল্ড বালাজি টেম্পল, শর্ট ফর্মে বলি আমি, কেননা মন্দিরের নাম বেশ বড়, উচ্চারণ করতে পুরো মুখ আটকে যাচ্ছে। এরপরে আমরা যাব হচ্ছে কপিলেশ্বর টেম্পলে। কপিলেশ্বর টেম্পলটা হচ্ছে আপনার ঠিক ওই তিরুমালা যে পর্বতটা আছে, তিরুমালার ঠিক একদম নিচে অবস্থিত কপিলেশ্বর টেম্পল। এসে পৌঁছালাম আমাদের চতুর্থ দর্শনীয় স্থান কপিলেশ্বরামী ভারি টেম্পল। কপিলেশ্বর টেম্পল শর্ট ফর্মে যাকে বলা যায়, এই কপিলেশ্বর টেম্পলে এসে পৌঁছালাম। কপিলেশ্বর টেম্পলের হিস্ট্রিটা আপনাদের জাস্ট একটু শেয়ার করে দিই। এই কপিলেশ্বর মন্দিরে কপিলা মুনি নামক একজন মুনি ছিলেন, যিনি অত্যন্ত শিব ভক্ত ছিলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব ও মাতা পার্বতী এখানে মূর্ত হন। কপিলা মুনি তখন তাকে অনুরোধ করেন যে এই স্থানে অধিষ্ঠান করতে, এবং তার অনুরোধে শিব এবং পার্বতী এইখানে অধিষ্ঠান করেন। এবং কপিলা মুনির তপস্যায় তুষ্ট হয়ে শিব এখানে অধিষ্ঠান করছেন, তাই এই স্থানে শিবের নাম হয়েছে কপিলেশ্বর। আর এই কপিলেশ্বর মন্দিরের ঠিক একদম পেছন দিকেই একটি বেশ সুন্দর ঝর্ণা রয়েছে, যেটা তিরুমালা পর্বতেরই একদম পেছনের একটা খণ্ড অংশ বিশেষের গা দিয়ে ঝরে পড়ছে।
কপিলেশ্বর টেম্পেলে এসে শুধুমাত্র কপিলেশ্বর টেম্পেল নয়, ভেতরে প্রচুর রয়েছে শিবের মূর্তি রয়েছে, লক্ষ্মী নারায়ণের টেম্পল রয়েছে, আরও অনেক এই সাউথের অনেক টেম্পল রয়েছে যেগুলোর দর্শন করেছি, নাম মনে নেই। চলুন আমাদের কপিলেশ্বর টেম্পল দেখা শেষ হলো, এবার যাব আবার আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ভিতরে এই যে ভগবান শিবের মূর্তি অসাধারণভাবে সাজানো রয়েছে, আর এখানে থেকে থেকে বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে, আমাদের ওই শরৎকালে যেরকম হয় আর কি, একটু একটু বৃষ্টি নামে থেমে যায়, রোদ ওঠে। দেখুন এদিকে রোদ উঠে রয়েছে, আবার সামনে বৃষ্টিও পড়ছে, বিষয়টা ঠিক এরকমই। চলুন তাহলে যাওয়া যাক আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান, এই ইসকন টেম্পলে। ইসকন প্রতিটা বড় বড় তীর্থস্থানগুলো রয়েছে, প্রতিটা তীর্থস্থানে কিন্তু এরকম একটা করে মন্দির করেছে। আর এই তিরুপতির এই হচ্ছে ইসকন টেম্পল, একদম দক্ষিণ ভারতীয় ধাঁচে তৈরি করা এই শ্রীকৃষ্ণের মন্দির। ইসকনের এই টেম্পলকে এইখানে অটোওয়ালারা বলে হরে কৃষ্ণ হরে রামা মন্দির, ইসকন টেম্পল চট করে বলে। চলুন দেখাই। আমাদের ইসকন টেম্পল দর্শন শেষ হলো, এমন সময় আমরা ঢুকেছিলাম সেই সময়তে আরতিটা ঠিক শুরু হয়েছে। আমরা সেই সকাল 10টায় বেরিয়েছি ঘুরতে, এখন বিকেল 4টের ওপর বাজছে, অনেকক্ষণ সময় লেগে গেছে আমাদের প্রতিটা স্থান ঠিকঠাক করে ঘুরতে। বেশ সুন্দর লাগলো, বেশ ভালো সময় ঢুকেছি, ভগবানের আশীর্বাদ ছাড়া হয়তো হয় না। আর এখানে ফ্রি অফ কস্ট আপনারা প্রসাদ পেতে পারেন, এই প্রসাদ দেওয়া হচ্ছে মন্দিরের ঠিক একদম নিচেই, আপনারা এই প্রসাদ দিতে পারেন। ভগবানের এই প্রসাদ সবার কপালে থাকে না, আর ভগবানের আরতিও সবার কপালে থাকে না। কপাল ছিল তাই আজকে এত দেরিও হলো আমাদের ঘুরতে, এবং শেষমেশ ভগবানের প্রসাদও পেলাম। ইসকন টেম্পল দেখা শেষ করে এখন আমরা চলেছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান শ্রীরাম টেম্পল। এসে পৌঁছালাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান কোডান্ডা রামাস্বামী টেম্পল। নামটা একটু বেশ বড়, আমি ওর জন্য অটোতে বসে শ্রীরামের মন্দির বলছিলাম, এটা অ্যাকচুয়ালি শ্রীরামের মন্দির। এ হচ্ছে মন্দির, ফেমাস একটা মন্দির এই তিরুপতি। চলো ভেতরে যাই, গিয়ে দর্শন কমপ্লিট করি। আমার পেছনে এই রাম টেম্পল বা রামের মন্দির আমাদের দেখা শেষ হলো। আমরা একটু ভুলই করলাম, বরং কথায় আছে যে প্রথমে ভক্তের মন্দির দর্শন করে তারপরে ভগবানের। আমরা আগে ভগবানের মন্দির দর্শন করলাম, আর এই হচ্ছে ভক্তের মন্দির, একদম ঠিক অপোজিটে। এদিকে শ্রীরামের মন্দির এবং তার ঠিক অপোজিটে এইখানে বজরংবলীর মন্দির। এই হচ্ছে ওনার মন্দির। আমাদের বজরংবলীর মন্দির দর্শন শেষ হলো, এখন আর বাকি রইল আমাদের শেষ একটা মন্দির, যেটা আমাদের একদম হোটেলের কাছে, মানে সুজন রেসিডেন্সির একদম কাছেই রয়েছে, শ্রী গোবিন্দরাজা স্বামী টেম্পল। এই একটা বাকি রয়েছে, যেটা আমাদের হোটেলের থেকে মাত্র 100 মিটারের ডিস্টেন্সে রয়েছে। আমরা অর্থাৎ ওই মন্দির দর্শন করব এবং তারপরে হোটেলে ঢুকে যাব। আমাদের শেষ ডেস্টিনেশনে দেখে এবার আমরা যাত্রা শুরু করব। भैया आपका नाम क्या है? প্রকাশ। আমরা সারাদিন আজকে ঘুরলাম, এখন ঘড়িতে সময় ঠিক 5টা 2, সেই 10টায় বেরিয়েছিলাম, অনেকক্ষণ ধরে ঘুরলাম। অসংখ্য ধন্যবাদ দাদা, দাদার নাম্বার আমি দিয়ে দেবো, দাদাকে কন্ট্যাক্ট করে আপনারা আসবেন, এসে এখানে সারাদিনের তিরুপতি ট্যুর করতে পারেন। আমাদের ট্যুর এখানেই শেষ হলো, এইখানে আমাদের লাস্ট মন্দির এবং এর পাশের গলিতেই আমাদের
হোটেল। চলুন দাদাকে টাকা দিয়ে ছেড়ে দেওয়া যাক এবং মন্দির দর্শন করে আমরা হোটেলে ফিরে যাব। এই এসে পৌঁছালাম আমাদের আজকে সর্বশেষ দর্শনীয় স্থান শ্রী গোবিন্দ রাজা টেম্পল। শ্রী গোবিন্দ রাজা টেম্পল, যা তিরুপতি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। 1130 খ্রিস্টাব্দ অর্থাৎ দ্বাদশ শতাব্দীতে স্বামী রামানুজম তিনি এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে বিষ্ণুরূপী যে গোবিন্দজি অবস্থান করছেন, বলা হয় যে তিনি বিষ্ণুদেবের অপর রূপ ভেঙ্কটেশ্বর স্বামী তার বড় দাদা হিসেবে এখানে পূজিত হন। শ্রী গোবিন্দরাজ স্বামী টেম্পল বা আজকের সর্বশেষ মন্দির দর্শন শেষ হলো। এই মন্দির অবশ্যই আপনারা যারা তিরুপতি দর্শনে আসছেন অবশ্যই কিন্তু এই মন্দির দর্শন করবেন। ভেতরে বিষ্ণুদেব স্বয়ং শায়িত অবস্থায় বিরাজমান এবং তার পাশেই রয়েছে পার্থসারথী অর্থাৎ শ্রীকৃষ্ণের পার্থসারথী রূপের এখানে পুজো করা হচ্ছে। আজকে সারাদিনের ঘোরাতে আমরা যে জিনিসটা কমন পেলাম, প্রতিটা মন্দিরের না সিঁড়ি, মানে গর্ভগৃহে ওঠার আগে যে সিঁড়িটা সেটা কিন্তু কাঠের বেশ একটা সিঁড়ি প্রতিটাতে। আর তার সঙ্গে কোনো মন্দিরের ভেতরে অবভিয়াসলি ক্যামেরা নট অ্যালাউড। ক্যামেরা আমরা যতটা যা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। চলুন এখন আমাদের এই সুজেন রেসিডেন্সি একদম আমাদের পাশের গলিতে, মানে মন্দিরের পাশের গলিতেই আছে। চলুন তবে হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক।